ওকে, তাড়াতাড়ি সকলে জয়েন হয়ে পড়ো, জয়েন হও তাড়াতাড়ি। গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম টু ক্লাস। চলো আমরা পরপর চটপট কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার গুলো ডিসকাস করতে থাকবো, ঠিক আছে? একটা একটা করে কোয়েশ্চেন তোমাদের সামনে আসতে থাকবে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে ভালো করে কোয়েশ্চেনটা পড়বে, তার অপশনগুলো পড়বে, দেন তোমাদের যেটা প্রবাবল অপশন বলে মনে হচ্ছে তোমরা কিন্তু সেই কোয়েশ্চেন নাম্বার তার পাশে অপশন নাম্বারটা লিখে, মানে যদি 1 2 3 4 এরকম কোয়েশ্চেন নাম্বার হয় তার পাশে এবিসিডি যেটা তোমাদের মনে হচ্ছে সঠিক অপশন বলে হতে পারে সেটা লিখে তোমরা কমেন্ট করবে। বোঝা গেল? চলো ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে যাব সরাসরি। জাস্ট আ মিনিট, ভালো করে কোয়েশ্চেনটা পড়বে। ওকে, দেখো কি বলছে, দ্য বুক জেনোরা প্ল্যান্টারাম, রাইট? জেনোরা প্ল্যান্টারাম ওয়াজ রিটেন বাই, অপশনগুলো পড়ো কি কি আছে। জেনোরা প্ল্যান্টারাম এই বইটা কিন্তু আমরা দেখবো যে কে এর লেখক কে বা এটা কে লিখেছিলেন। লিনিয়াস ক্যারোলাস লিনিয়াসের কথা বলছে, নাকি রবার্ট হুক তার কথা বলছে, স্যার চার্লস ডারউইনের কথা বলা হচ্ছে, নান অফ দি অ্যাবাভ এর মধ্যে কেউই নয়। ঠিক আছে, তোমরা চটপট অ্যান্সার করতে পারো। আচ্ছা, আধা বলছো এই অপশনটা, তাই তো? হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং। এই অপশনটা বলছো। ওকে, চলো আর আমরা দেখবো অন্য কেউ অন্য কিছু অ্যান্সার করো কিনা। দেন দেখো এখানে আমি একটা একটা করে কিন্তু ডিসকাস করতে করতে যাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট আমরা দেখবো স্যার চার্লস ডারউইনের কথা, রাইট? ডারউইনের প্রসঙ্গে আমরা যেটা এখানে উল্লেখ করব সেটা হচ্ছে ওনার যে লিখিত যে বইটার নাম সেটা ছিল কি না, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, রাইট? মনে পড়ছে? অরিজিন অফ স্পিসিস, মনে রাখতে হবে, বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ওকে, খেয়াল রাখতে হবে এটা। নেক্সট এর পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রবার্ট হুক, তাই তো? উনি কি করেছিলেন, ওনার সমস্ত ফাইন্ডিংস গুলোকে, উনি ছিলেন ফার্স্ট নন লিভিং সেল, বা তোমরা অ্যাকচুয়ালি জানো যে সেল ওয়াল যেটা অবজার্ভ করেছিলেন ওটা সেল তো ছিল না, ইজ নট অ্যাট অল, ইট ওয়াজ নট অ্যাট অল আ সেল, রাইট? ইট ওয়াজ আ ডেড সেল ওয়াল, রাইট? এবং সেক্ষেত্রে উনি ওনার সমস্ত ফাইন্ডিংস গুলোকে একটা বই বলতে পারো তার মধ্যে লিপিবদ্ধ করে যান, যেটাকে আমরা বলবো ডকুমেন্টেড করে যাওয়ার পর সেটাকে আমরা মাইক্রোগ্রাফিয়া নাম দিই, মাইক্রোগ্রাফিয়া। ওকে, মনে রাখতে হবে, এই বইগুলোর নামগুলো মনে রাখবে, ঠিক আছে? যদি আমরা দেখবো জেনারা প্ল্যান্টারাম, তাই তো? এটা কি হচ্ছে না, ক্যারোলাস লিনিয়াসের, আমরা দেখবো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। যারা এই অপশনটা করছো একদম, সুচন্দ্র বলছো এই অপশনটা, ওকে, ভেরি গুড, তারা একদম সঠিক অ্যান্সার বলেছো, জেনারা প্ল্যান্টারাম, ঠিক আছে? সেখানে মনে রাখতে হবে এই ক্যারোলাস লিনিয়াস কিন্তু প্রথম যে দ্বিপদ নামকরণের পদ্ধতি বা বাইনোমিয়াল নমেনক্লেচার, ঠিক আছে? মনে পড়ছে বাইনোমিয়াল নমেনক্লেচার, তার কথা বলেন, তাই না? যে নিয়ম অনুসারে এগুলো হবে, এটা থেকে কোয়েশ্চেন আসে। আরেকটা জায়গা থেকে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে টু কিংডম ক্লাসিফিকেশন। টু কিংডম ক্লাসিফিকেশন কি, অ্যানিমেলি আর প্ল্যান্টে, তাই না? দু রকমের টু কিংডম ক্লাসিফিকেশন, এটা উনি করেন, এই কোয়েশ্চেনটাও এসছে, ঠিক আছে? আমি অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন গুলো কিন্তু বলে দিচ্ছি। নেক্সট দেখো কি বলছে, উইচ ইজ দ্য লার্জেস্ট লিভিং বার্ড অন দ্য আর্থ, রাইট? লার্জেস্ট লিভিং বার্ড কোনটা হবে এর মধ্যে, মনে রাখতে হবে, লার্জেস্ট লিভিং বার্ড কোনটা হবে। কি কি বলছে দেখো, এমু, অস্ট্রিচ, সাইবেরিয়ান ক্রেন অ্যান্ড পিকক, ঠিক আছে? কোনটা হবে আমরা দেখবো, চটপট অ্যান্সার করবে। চলো এখানে আমরা যেটা দেখবো বা মনে রাখবো আর কি, সেটা হচ্ছে যে লার্জেস্ট লিভিং বার্ড, ফার্স্ট আমরা দেখবো পিকককে তো ন্যাশনাল বার্ড বলছি আমরা আমাদের, সাইবেরিয়ান ক্রেন, দেন আমরা দেখবো এখানে এমু পাখিটাও বেশ বড়, কিন্তু এখানে যে অস্ট্রিচ যেটা আছে সেটাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি রাইট অপশন বলে অপ্ট করছি, তাই তো? এটা একটু খেয়াল রাখবে। নেক্সট এর পর আমরা দেখবো যে অস্ট্রিচ পাখির যে ডিমটা, এগ অফ অস্ট্রিচ, ঠিক আছে? এটা হচ্ছে লার্জেস্ট সেল, which can be observed by open eye, তাই না? খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে। রাইট, কি হচ্ছে, এগ অফ অস্ট্রিচ। এগ অফ অস্ট্রিচ, রাইট। নেক্সট
Ostrich is the world's largest living bird. They live in African savanna and take most water from the plants they eat. Next. They can run with a speed up to 70 km per hour. তার মানে বুঝতে পারছো, পার্সিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু এদের রেসও হতো আলাদা করে, ঠিক আছে। অস্ট্রিচ প্রডিউসেস ওয়ার্ল্ডস লার্জেস্ট এগ as well as which measures up to 70 centimeter in diameter. যাই হোক, এটা আমাদের দরকার নেই, এইটুকু মনে রাখলে চলবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে সুচন্দ্রা, ভেরি গুড, একদম ওয়ার্ল্ড স্পোর্ট হাব, একদম ঠিক লিখেছো, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে বি কিপিং ইজ নোন অ্যাজ, এটা আমরা দেখবো বি কিপিং এর মধ্যে কোনটাকে আমরা কনসিডার করব। অ্যাজ হচ্ছে কি বলছে, সেরিকালচার, এপিকালচার, জাস্ট আ মিনিট, এনিওয়ে দেখো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে সেরিকালচার, এপিকালচার, পিসিকালচার এন্ড এগ্রিকালচার, রাইট। তো বি কিপিং কোনটাকে আমরা বলবো, মৌমাছির চাষ, রাইট। চলো তোমরা কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবে। আদা বলছো 3 এর বি, ওকে। আর অন্য কেউ কিছু অ্যান্সার করলে করতে পারো, বা এটাও যদি অ্যান্সার করো। ওয়ার্ল্ড স্পোর্টস বলছো বম্বে অপশন, ওকে। সুচন্দ্রা বলছো বম্বে অপশন, ওকে, ভেরি গুড। দেখো এখানে যারা এপিকালচার অ্যান্সার করেছে একদম সঠিক অ্যান্সার অপ্ট করেছো তোমরা, ভেরি গুড। নেক্সট এরপর আমরা দেখবো সেরিকালচার, সিল্ক মথ, তাই তো। পিসিকালচার, এটা মনে রাখবে, ফিশ বা অ্যাকোয়াটিক যে অ্যানিমালস গুলো রয়েছে তাদের যেগুলোর ইকোনমিক ভ্যালুস কিন্তু প্রেজেন্ট রয়েছে। এগ্রিকালচার চাষ, নর্মাল কাল্টিভেশন বা ফার্মিং আমরা বলতে পারি, তাই তো। আচ্ছা বন্ধু বলছো 3 এর বি, একদম ভেরি গুড। সাউন্ডের প্রবলেম হচ্ছে কি, জাস্ট আ মিনিট। ওকে, আমি একটু রিফ্রেশ করলাম, ঠিক আছে। আশা করি এরপর অসুবিধাটা হবে না। তবে একটু শোনো, যদি কোথাও ফার্দার কারোর কিছু মনে হয় যে ভিডিও অডিওর কিছু প্রবলেম হচ্ছে, তাহলে সেটা আমায় কমেন্ট সেকশনে লিখে জানাবে, ওকে। দেখো দুটো জিনিস মনে রাখবে, ফিজিক্যালচারের মধ্যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে ইনডিউসড ব্রিডিং, ঠিক আছে, আর এটাকে বলা হয় প্রণোদিত প্রজনন, ইনডিউসড ব্রিডিং। মানে অফসিজনে যে সমস্ত মাছগুলো পাওয়া যায় না, ধরো সেই তাদের অফসিজনে সেগুলোর প্রোডাকশন করা হচ্ছে, ঠিক আছে। মৃত প্রায় মাছ বা মৃত মাছের ব্রেন থেকে, হাইপোথ্যালামাস থেকে আমরা পিটুইটারি গ্ল্যান্ডের নির্যাস, বিশেষ করে আমরা মনে রাখবো যে এফএসএইচ হরমোন আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, তার নির্যাসটাকে নিয়ে নিচ্ছে, নিয়ে সেটাকে আবার ইনজেক্ট করছে যে দুটো মাছের মধ্যে ব্রিডিং করাতে হবে, তাই তো, মানে ক্রসিং করাতে হবে। এখানে আমরা দেখবো ইনডিউস ব্রিডিং। মনে রাখবে। সুতরাং এখানে এপিকালচারটাকে আমরা কনসিডার করলাম। Beekeeping or apiculture is the practice of rearing bees, and the person who perform the apiculture is called apiarist, an apiarist, ঠিক আছে। Bee can be reared for useful products like honey, bee wax, মোম যেটাকে বলা হয়, তাই তো, মধু, মোম, দেন হচ্ছে প্রোপোলিস, ঠিক আছে, পোলেন গ্রেইন, রয়্যাল জেলি ইত্যাদি। প্রোপোলিস থেকে না অ্যান্টিবায়োটিক তৈরি হয়, এটা আমি লিখে দিচ্ছি এই সাইডে, মেডিসিন তৈরির কাজে লাগে অ্যান্টিবায়োটিক। Bees are very useful in pollination of crops as well. এটা অবভিয়াস ব্যাপার, মৌমাছি তোমরা জানো ক্রস পলিনেশনের ক্ষেত্রে ইউজ হচ্ছে। সেরিকালচার অর সিল্ক ফার্মিং ইজ দ্য কাল্টিভেশন অফ সিল্ক ফর্মস টু প্রডিউস সিল্ক, খেয়াল রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে চলে এসেছে, ভালো করে পড়বে কোয়েশ্চেনটা। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ভ্যাকসিন, এটা কিন্তু কোনো ভ্যাকসিন নয়। কি কি আছে, বিসিজি, দেন বলছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, দেন বলছে পোলিও ভ্যাকসিন, দেন বলছে প্রোজেস্টেরন। কোনটাকে বলছে এটা কিন্তু কোনো ভ্যাকসিন নয়, তাহলে কি সেটা আমরা পরে দেখবো। বাট তোমাদের যেটা মনে হচ্ছে সঠিক অপশন বলে হতে পারে সেটা তোমরা করবে, ওকে। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ভ্যাকসিন, ভ্যাকসিন হিসেবে আমরা কনসিডার করছি না, রাইট। বিসিজি এটা ফুল ফর্ম কি, শর্ট ফর্মটাই যদিও আসে বেশিরভাগ ক্ষেত্রে, মনে রাখবে ব্যাসিলাস ক্যালমেট গিউরিন, ঠিক আছে। ব্যাসিলাস লিখে দিলাম, ব্যাসিলাস
ক্যালমেট গিউরিন। ওকে, খেয়াল রাখতে হবে। অ্যান্টি র্যাবিস জানো, কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগের এগেনস্টে দেওয়া হচ্ছে, রাইট। নেক্সট আমরা দেখবো পোলিও ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি, স্টক অ্যান্ড সেভিংস, মনে পড়ছে নামগুলো? বাই লিখে দিলাম এটা আমি, স্টক অ্যান্ড সেভিংস, ঠিক আছে। তাদের এখানে আমরা দেখবো যে ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি আমরা বলি, রাইট। এই দুটো ইনফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট এখানে। সুতরাং আমরা দেখলাম এই তিনটে কিন্তু ভ্যাকসিনের পর্যায়ে পড়ছে, রাইট। সুতরাং সবাই কি কি বলছে দেখে নিই একটু চট করে। সুচন্দ্র বলছে 4-8D, আদা বলছে 4-8D, বন্ধু বলছো ডি। ওকে, ভেরি গুড। এখানে তাহলে আমরা দেখবো যে প্রোজেস্টেরন এটা কি অ্যাকচুয়ালি, এটা একটা হরমোন, তাই না? এন্ডোক্রিনাল বডি ফ্লুইড হরমোন, রাইট। এটা কোত্থেকে সিক্রেট হয় না আমরা নর্মালি জানি যে বেশিরভাগ ক্ষেত্রে এটা যদি আমরা দেখবো যে ফিমেল হরমোন মানে যে শুধুমাত্র ফিমেল বডির মধ্যে থাকবে এমন কিন্তু কোনো কথা নেই, এটা কিন্তু মেল বডি থেকেও সিক্রেট হতে পারে, রাইট। টু সাম এক্সটেন্ট আমরা দেখবো খুব কম পরিমাণে থাকলেও সেটার অ্যামাউন্ট কম, সেটার আমরা বলতে পারি যে এফেক্টিভিটিও কম হচ্ছে, রাইট। তো ফিমেল বডিতে এটা ইউজুয়ালি প্রেজেন্ট থাকে। কোথা থেকে সিক্রেট করবে না মনে রাখতে হবে যে গোনাড বা যেটা আমাদের সেক্সুয়াল অর্গান, রাইট, প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান, অ্যান্ড দিস কাইন্ড অফ হরমোনস, গোনাডাল হরমোনস আর জেনারেলি secreted from that specific organ part বা endocrine part। প্রোজেস্টেরন মনে রাখতে হবে, তাই তো? এটা একটা হরমোন। প্রোজেস্টেরন is a natural female hormone also called pregnancy hormone, এটাকে বলছি আমরা, রাইট। Its supplementation is often necessary during assisted reproductive technologies such as IVF, in vitro fertilization যখন হচ্ছে, ঠিক আছে, তাই না? সারোগেসি আমরা জানি। আমি না এখানে সবকিছু কিন্তু ব্রিফলি ডিসকাস করে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে যদি আমি ডিসকাস করতে যাই তাহলে কিন্তু ক্লাস মানে এই প্র্যাকটিস ক্লাসটা আর হবে না আর কি, ঠিক আছে। এরকম হয়েছে যে হয়তো 1 ঘন্টায় 6টা কোয়েশ্চেন হয়তো আমি ডিসকাস করতে পেরেছি, তাই না? কারণ আমি ইলাবোরেটলি করতে গেছিলাম, সেই কারণে টাইমটা বেরিয়ে গেছে। যদি তোমাদের মনে হয় কখনো কারোর যে স্যার এটা একটুখানি ইলাবোরেটলি আরেকটু ভেঙে বললে সুবিধা হয়, এটা একটু সহজ করে বললে সুবিধা হয়, তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে তোমরা, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে 8582897969, তাই তো? 8582897969, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে রয়েছে, তোমরা কিন্তু লিখাটা পিং করে দেবে। যে কোয়েশ্চেন ধরো আটকে যাচ্ছে সেই কোয়েশ্চেনটা লিখে, বা যে টপিকটা মনে হচ্ছে একটু বুঝিয়ে দিলে ভালো হয়, এটা বুঝতে পারছো না কোনো টপিক ইজি ওয়েতে, তো তখন সেই টপিকটা লিখে বা সেই তুমি কোয়েশ্চেনটা স্ন্যাপ একটা দিকে আমাকে পাঠিয়ে দেবে, আমি আমার যখন সময় পাবো আমি সেটা অ্যান্সার তোমাদের করে দেবো। ওকে, চলো নেক্সট। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে ধরো এই ব্যাসিলাস ক্যালমেট কিউরিন যেটা রয়েছে, এই ব্যাসিলি ক্যালমেট কিউরিন কিন্তু আমরা দেখবো এটা একটা ভ্যাকসিন ফর টিউবারকিউলোসিস, তাই তো? এই ডিজিজের ক্ষেত্রে কিন্তু এটা হেল্পফুল হচ্ছে। ওকে, নেক্সট। আরো কি বলছে দেখো, র্যাবিস ভ্যাকসিন এখানে কথা বলছে। র্যাবিস ভ্যাকসিন ইজ আ ভ্যাকসিন দ্যাট হেল্পস প্রিভেন্ট র্যাবিস, অবভিয়াসলি আ ডেডলি ভাইরাস ডিজিজ দ্যাট affects the nervous system, আমাদের নার্ভাস সিস্টেমটা কিন্তু ডিস্টার্ব করে দিচ্ছে, রাইট। র্যাবিস ইজ ইউজুয়ালি transmitted through the bite or scratch of an infected animal, obviously তাদের মধ্যে সেই ডিজিজটা থাকতে হবে, তাই না? The polio vaccine is a vaccine used to protect against poliomyelitis, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। poliomyelitis এই ব্যাকটেরিয়াটার কারণে হচ্ছে এখানে, এটা খেয়াল রাখতে হবে। কমনলি নোন অ্যাজ পোলিও, তাই তো? পোলিও ইজ এ হাইলি ইনফেকশাস ভাইরাল ডিজিজ দ্যাট প্রাইমারিলি অ্যাফেক্টস দ্য ইয়াং চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে ইনফ্যান্ট যারা রয়েছে তাদেরকে আক্রমণ করবে এবং and can lead to paralysis or even death. নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হেভি অ্যালকোহল কনজিউমিং পিপল জেনারেলি ডাই অফ, কোনটা হবে? ব্লাড ক্যান্সার, সিরোসিস, লিভার, স্টমাক ক্যান্সার, কার্ডিয়াক অ্যারেস্ট। ওকে, কোনটা হবে? চটপট তোমরা অ্যান্সার করবে যেটা তোমাদের মনে হচ্ছে রাইট অপশন হতে পারে বলে। ওকে, চটপট দেখবে যেটা তোমাদের মনে হচ্ছে রাইট অপশন বলে হতে পারে বলে। কি বলছে? হেভি অ্যালকোহল কনজাম্পশন, তাই তো? অত্যধিক পরিমাণে অ্যালকোহল কনজাম্পশনের জন্য তার আমরা দেখবো যে রেজাল্টটা কি হতে পারে। ব্লাড ক্যান্সার। দেখো ব্লাড ক্যান্সার কিন্তু আমরা কি জানি, যখন হাইপার অ্যামাউন্ট অফ অত্যধিক পরিমাণে ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে যায়, ঠিক আছে, তখন তাকে আমরা বলি হচ্ছে হেভি অ্যালকোহল কনজাম্পশন, রাইট। সিরোসিস আমরা কাকে বলবো? সিরোসিস আমরা কিন্তু বলবো যখন লিভার সিরোসিস, লিভারের মধ্যে স্কার্ড পজিশন আমরা দেখবো, সেখানে কাইন্ড অফ হেপাটোমেগালি কন্ডিশন হয়ে যাচ্ছে এবং আমরা দেখবো সেটা কিন্তু ইররিভার্সিবল একটা কন্ডিশনে পৌঁছে যাচ্ছে, তাই না? সেখানে সেটাও কিন্তু হয় এই হেভি অ্যালকোহল কনজাম্পশনের জন্য। এটার কারণে আমরা দেখবো আরেকটা ডিসঅর্ডার, ফ্যাটি লিভার, তাই না? ফ্যাটি লিভার মনে রাখবে, ঠিক আছে।
তারপর আমরা আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবো, স্টমাক ক্যান্সার, লিভার ক্যান্সার বলছি, সেটা আমরা দেখবো, সেটা অন্য কারণেও কিন্তু হতে পারে, কিন্তু স্পেসিফিক্যালি হেভি অ্যালকোহল কনজাম্পশনের জন্য আমরা কিন্তু কি দেখবো না, একদম সিরোসিস, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। একদম যারা বলছো 5 এর বম্বে অপশন একদম সঠিক বলেছো সুচন্দ্রা, ভেরি গুড। আদা এটা দেখে নিলে বুঝে নিলে ব্যাপারটা কি হবে, সি কেন হবে না, আমরা দেখবো সিও হতে পারে, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু হচ্ছে এখানে বম্বে অপশনটাকে আমরা করবো, ঠিক আছে। এনিওয়ে লাস্টে এটা কার্ডিয়াক অ্যারেস্ট, তো সেভাবে হবে না, আমরা দেখবো এটা আমাদের হার্টের মধ্যে হচ্ছে, রাইট। নেক্সট, so cirrhosis is an abnormal liver condition in which there are irreversible scar, right, এখানে দাগ হয়ে যাচ্ছে on the liver and the main cause is excessive alcohol consumption, অত্যধিক হারে আমরা দেখবো যে অ্যালকোহল কনজাম্পশনের জন্য এটা হচ্ছে। নেক্সট আমরা যেটা এখানে মনে রাখবো সেটা হচ্ছে যে পিপল উইথ সিরোসিস মে ডেভেলপ জন্ডিস, এটা খেয়াল রাখতে হবে, ইচিং অ্যান্ড এক্সট্রিম টায়ার্ডনেস, ওকে। নেক্সট এরপর আমরা যেটা দেখবো, which was the first antibiotic, টেরামাইসিন, নিওমাইসিন, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, কোনটা হবে, চটপট অ্যান্সার করবে, ঠিক আছে, চটপট অ্যান্সার করতে হবে এখানে। কোনটা প্রথম আমরা দেখবো, অ্যান্টিবায়োটিক যখন তৈরি হচ্ছে, যখন আবিষ্কার হচ্ছে, তার সময়কার কথাটা মনে করো, ঠিক আছে। অ্যান্টিবায়োটিকের আবিষ্কারের সময় আমরা দেখবো এটা কে করেছেন এবং প্রথম কোন আমরা দেখবো যে অ্যান্টিবায়োটিকটা আসছে, ওকে। কোনটা হবে, টেরামাইসিন, নিওমাইসিন, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, ওকে। চটপট অ্যান্সার করবে, যেটা তোমাদের মনে হচ্ছে সঠিক আনসার বলে হতে পারে বলে, ওকে। আচ্ছা 6 এর বলছো সি অপশনটা, ওকে। আদা বলছো 6 এর সি অপশনটা, অন্য কেউ, সুচন্দ্রা বলছে 6 এর সি অপশনটা, একদম বাহ, ভেরি গুড, মানে সালটা মনে রেখে দিয়েছো। কে করেছিলেন সেটা কমেন্ট সেকশনে লিখতে হবে, তাহলে সেটাও লেখো। তাহলে এখানে যারা সি অপশনটা বলছো তারা কিন্তু একদম সঠিকভাবে কিন্তু অপ্ট করছো অপশনটা পেনিসিলিন। পেনিসিলিন আমরা দেখবো পেনিসিলিয়াম নোটেটাম নামক যে ছত্রাক থেকে, ফাঙ্গাস থেকে কিন্তু এটা এসেছিল, কে করেছিলেন না মনে রাখতে হবে, স্যার আলেকজান্ডার ফ্লেমিং, তাই তো, ফ্লেমিং এর কথাটা মনে রাখবো আমরা, রাইট, ঠিক আছে। স্যার আলেকজান্ডার ফ্লেমিং উনি কিন্তু পেনিসিলিয়াম নোটেটাম গাছ থেকে কিন্তু কি করছেন না, পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করছেন, রাইট, এটা একটুখানি আমরা খেয়াল রাখবো। নেক্সট, পেনিসিলিন ইজ এ গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক্স ডিরাইভড ফ্রম ফাঙ্গি, পেনিসিলিয়াম নোটেটাম হলো। নেক্সট যেটা মনে রাখতে হবে, অ্যান্টিবায়োটিক স্টপস দ্য সেল ওয়াল সিনথেসিস অফ প্যাথোজেন, রাইট। তাহলে এটা যদি আমরা এখানে দেখি সেল ওয়ালের সিনথেসিসটাই যদি এখানে স্টপ হয়ে যায়, তাহলে কিন্তু তারা একটা প্রপারলি তারা কিন্তু আর আমরা দেখবো প্রোটেকশন দিতে প্রোভাইড করতে পারবে না ভেতরের জিনোমটাকে, সেটাই যখন ডিস্টার্ব হয়ে যাবে তাহলে কিন্তু আর তার যে মাল্টিপ্লিকেশনটা, তার যে রিপ্রোডাকশনটা, সেটা কিন্তু আর হবে না, ঠিক আছে। ইট ওয়াজ ডিসকভার্ড বাই স্যার আলেকজান্ডার ফ্লেমিং ইন 1940, ঠিক আছে, 1940 বলে আমরা কনসিডার করবো, ওকে। কাজ শুরু হয়েছিল 28 এর গোড়ার দিক থেকে, কিন্তু 40 থেকে সেটা এক্সপ্রেসড হচ্ছে আমাদের কাছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য কনসেপ্ট অফ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ওয়াজ ফার্স্ট অ্যাডভোকেটেড বাই, কি বলছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন, তাই না। এই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এটার মাধ্যমে আলটিমেটলি আমরা দেখবো যে যোগ্যতমের যে যোগ্য সেই এরকম একটা কম্পিটিটিভ পরিবেশের মধ্যে থাকার জন্য, যে এইরকম একটা এক্সিস্টিং নেচারের মধ্যে থাকার জন্য, সেখানে আমরা দেখবো সেটা কি হচ্ছে না, যে যোগ্য তারাই কিন্তু আলটিমেটলি টিকে যাচ্ছে, তাই না। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা কে বলেছিলেন, ফার্স্ট অ্যাডভোকেটেড বাই, দেখবো ওপারিন নাকি ডারউইন নাকি ল্যামার্ক নাকি হ্যালডেন, যে অপশনটা তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা অ্যান্সার করবে, একদম একদম সুচন্দ্রা, রাইট। নেক্সট আমরা দেখবো এখানে কোনটা হবে, এটা কিন্তু মনে রাখতে হবে ডারউইনের কথা, তাই না। যারা ডারউইন বলছো তারা কিন্তু একদম সঠিক বলছো, এটা কিন্তু আমরা খেয়াল রাখবো, একদম আদা, ভেরি গুড, রাইট অ্যান্সার করেছো 7B। ডারউইনের মধ্যে বেশ কয়েকটা জিনিস, যেমন হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আমরা দেখবো উনি বলছেন, রাইট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স খেয়াল রাখতে হবে, অস্তিত্বের জন্য সংগ্রাম, রাইট। নেক্সট আমরা দেখবো যেটা উনি বলছেন সেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, রাইট, যোগ্যতমের উদ্বর্তন খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা উনি বলেছিলেন সেটা হচ্ছে কি না, ন্যাচারাল সিলেকশন, ন্যাচারাল সিলেকশন, রাইট, খেয়াল রাখতে হবে। প্রাকৃতিক নির্বাচনবাদ, রাইট, পাখি নিয়ে, ফিঞ্চেস পাখি নিয়ে উনি বলেছিলেন, সেই এক্সপেরিমেন্টটা জানো সবাই। ল্যামার্ক কি বলেছিলেন, উনি কিন্তু বলেছিলেন ব্যবহার অব্যবহারের সূত্র, তাই না, ব্যবহার না করতে করতে এটা আস্তে আস্তে অবসোলেট হয়ে যাবে, রাইট। ব্যবহার অব্যবহারের সূত্র, সেই যে জিরাফের যে গল্পটা উনি বলেছিলেন, রাইট, যদি সেটা অপোজ হয়ে যায় পরবর্তীকালে আমরা দেখবো সেই ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ, তাই না, মিসইউজ হয় কিন্তু আবার, মানে মিসইউজ মানে তো অপব্যবহার হয়ে গেল, ডিসইউজ ব্যবহার না অব্যবহার যেটা, ওকে, খেয়াল রাখতে হবে এটা। এনিওয়ে নেক্সট এর পর আমরা এগিয়ে যাব। ওপারিন হ্যালডেন কি কি করেছেন, দে প্রপোজ দ্যাট দ্য ফার্স্ট ফর্ম অফ লাইফ কুড হ্যাভ কাম ফ্রম প্রি এক্সিস্টিং
নন লিভিং অর্গানিক, তাই তো, মলিকিউলস যেমন আরএনএ, প্রোটিন ইত্যাদি থেকে, সেগুলোর থেকে প্রথম লাইফের সঞ্চার হচ্ছে, এটা ওনারা দুজন কিন্তু বলেছিলেন, তাই তো। অ্যাকর্ডিং টু ল্যামার্ক, যেটা উনি বলছেন যে অর্গানিজমস অল্টার্ড দেয়ার বিহেভিয়ার ইন রেসপন্স টু এনভায়রনমেন্টাল চেঞ্জেস, রাইট, দেয়ার চেঞ্জ বিহেভিয়ার ইন টার্ন মডিফাইড দেয়ার অর্গানস। একে একে তাদের এই যে এনভায়রনমেন্টের যে চেঞ্জ বিহেভিয়ার, এটাই কিন্তু আমরা দেখবো পরবর্তীকালে অর্গানগুলোর বিহেভিয়ারটাকেও কিন্তু বা তার নেচারটাকেও কিন্তু চেঞ্জ করে দিতে পারছে, রাইট। এনিওয়ে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু একদম সবার প্রথম যদি আমরা বলি এর যে প্রিন্সিপালটা, সেটা কিন্তু বায়োলজিস্ট হার্বার্ট স্পেন্সার কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন, যদিও তার এখানে নাম নেই, তো আমরা সেটাকে নিচ্ছি না, এখানে আমরা ডারউইনটাকে কনসিডার করব। ওকে, নেক্সট দেখো এখানে কি বলছে। নেক্সট কোয়েশ্চেন, ডিএনএ ডিফার্স ফ্রম আরএনএ ইন হ্যাভিং নাইট্রোজেনাস বেস। তোমরা জানো ডিএনএ, আরএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, এগুলোর মধ্যে কিন্তু আমরা দেখবো বেশ কিছু নাইট্রোজেনাস বেস প্রেজেন্ট রয়েছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, তাই না, এগুলো রয়েছে আমরা দেখবো। ওকে, এগুলো একটু খেয়াল রাখতে হবে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো একটু খেয়াল রাখবে তোমরা। এর মধ্যে কোনটা হবে দেখো, এখানে আমি পুরোপুরি বলে দিচ্ছি, ডিএনএ এবং আরএনএ। এর মধ্যে আমরা দেখব যে ডিএনএর ক্ষেত্রে চারটে বেস রয়েছে, দুটো আমরা জানি অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন, এই দুটো জানবে যে এই দুটো হচ্ছে পিউরিন বেস, তাই না। থাইমিন অ্যান্ড সাইটোসিন, এগুলো আমরা জানবো এগুলো হচ্ছে পাইরিমিডিন টাইপ অফ বেস, রাইট। তাহলে এই চারটি প্রেজেন্ট রয়েছে। আরএনএর মধ্যে আমরা দেখব যে চারটে কি, অ্যাডেনিন প্রেজেন্ট থাকছে, রাইট, গুয়ানিন প্রেজেন্ট থাকছে, সাইটোসিন প্রেজেন্ট থাকছে, বাট থাইমিনটা এখানে অ্যাবসেন্ট থাকছে, তার বদলে প্রেজেন্ট থাকছে কি না, ইউরাসেল। ইউ দিয়ে মনে রাখবো আমরা, ইনিশিয়ালস গুলো আমি বলে দিলাম, সুতরাং এখানে কোনটা হবে না, মনে রাখতে হবে থাইমিন, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে ডিএনএ এর ক্ষেত্রে বলেছে কোনটা প্রেজেন্ট আছে, তাই না। ডিএনএ ডিফার্স ফ্রম আরএনএ হ্যাভিং নাইট্রোজেনাস বেস, মানে ডিএনএটা এখানে সাবজেক্ট হচ্ছে আর কি, মেইন সাবজেক্ট, তার মধ্যে কোনটা আছে, হ্যাভিং নাইট্রোজেনাস বেস কোনটা হবে, যেটা কিনা আরএনএ এর মধ্যে অ্যাবসেন্ট, না মনে রাখবে থাইমিন, তাই না। এর বদলে কি থাকছে এখানে, এর বদলেই আমরা দেখব ইউরাসেল, ইউরাসেল অ্যাট আরএনএ, তাই তো, এটা খেয়াল রাখতে হবে, মনে থাকবে। এই ডিএনএ আরএনএ হোয়াট এভার ইট ইজ, আমরা দেখবো এই নিউক্লিক অ্যাসিড গুলোর মধ্যে কিন্তু খেয়াল রাখবে, নিউক্লিক অ্যাসিডের মধ্যে কিন্তু কি থাকে, তিনটে জিনিস, ঠিক আছে, কি কি, একটা আমরা দেখবো পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, ঠিক আছে, আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ সুগার, ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ সুগার। নেক্সট হচ্ছে আমরা মনে রাখবো সেটা হচ্ছে ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ, আর মনে রাখবো সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, ঠিক আছে। এই তিনটে জিনিস নিয়ে আমরা দেখবো কি হচ্ছে, এই তিনটে জিনিস নিয়ে আমরা দেখবো তৈরি হয় নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ। বোঝা গেল, ক্রিস্টাল ক্লিয়ার আশা করি সবার। যদি এটাই বলতো যে আরএনএ ডিফার করছে হ্যাভিং নাইট্রোজেনাস বেস, তখন কিন্তু আবার ইউরাসিল হতো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অর্গানেলস ইজ কল্ড অ্যাটম বম্ব। অ্যাটম বম্ব কাকে বলবো আমরা, কোন কোষ সংজ্ঞানুকে আমরা অ্যাটম বম্ব বলবো, ঠিক আছে, কোষের অ্যাটম বম্ব বলবো, নিউক্লিয়ার বম্ব, অ্যাটম বম্ব, ডাইজেস্টিভ ব্যাগ বলতে পারি, ঠিক আছে, আমি অন্য নামগুলো লিখে দিচ্ছি তাতে করে তোমরা একটা আইডিয়া করতে পারবে। ডাইজেস্টিভ ব্যাগ, কেন বলছি সেটা বলে দেবো, সেটা তো লাস্টে বলবো, তোমরা অ্যান্সার করো যেটা তোমাদের মনে হচ্ছে। ডাইজেস্টিভ ব্যাগ অফ সেল, নেক্সট ধরো অটোফ্যাগি অফ সেল, অটোফ্যাগি অফ সেল, ঠিক আছে। নেক্সট আমরা বলতে পারি সুইপার অফ সেল, স্ক্যাভেঞ্জার অফ সেল, ঠিক আছে, সেগুলো লিখলাম না। সুইস্যাডল ব্যাগ অফ সেল, সুইস্যাডল ব্যাগ অফ সেল, ঠিক আছে, এই নামগুলো আমরা বলতে পারি। এগুলো আমরা কাকে বলবো, 9 বলছো ডি অপশনটা, ওকে, যারা দিল্লি অপশনটা বলছো তারা কিন্তু একদম সঠিক অপ্ট করছো। এটা মনে রাখবে সেটা হচ্ছে লাইসোজোম, এটা কি করছে, এর ভেতরে বেশ কিছু এই এনজাইমের নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি তিনটে নাম লিখে দিচ্ছি, হাইড্রোলেজ, হাইড্রোলেজ, প্রোটিওলেজ, খেয়াল রাখবে, অর খেয়াল রাখবে অটোলাইটিক এনজাইম, ঠিক আছে, হাইড্রোলাইটিক, প্রোটিওলাইটিক, অটোলাইটিক এনজাইম, অটোলাইটিক এনজাইম, খেয়াল রাখতে হবে। ওকে, তো লাইসোজোম হলো, তো লাইসোজোমের কাজটা তাহলে বোঝা গেল। এখানে এরা কি করবে, এখান থেকে আমরা দেখবো এগুলো যখনই বাইরে, ধরো এদের মেমব্রেন যেটা লাইসোজোম তোমরা জানো,
সেটা হচ্ছে লাইসোসোমগুলো সিঙ্গেল মেমব্রেন সেল অর্গানেল, তাই না? সিঙ্গেল মেমব্রেন সেল অর্গানেল, এদের পারমিয়েবিলিটি আমরা দেখবো এতটা সলিড, এতটা মজবুত যে এই সমস্ত এনজাইমগুলো, এগুলো খতরনাক এনজাইম, এই এনজাইমগুলো কিন্তু লাইসোসোমের বডির বাইরে আসতে পারে না। যদি আসতো তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যদি চলে আসতো তাহলে কি হতো, সেই সেলে আমরা দেখতাম যেখানে যেখানে প্রোটিন আছে সেগুলোকে গিয়ে স্ট্রাইক করতো, সেই সমস্ত প্রোটিনগুলো কিন্তু ডিনেচার করে যেত এবং ভাঙতে আরম্ভ করতো, এবং আলটিমেটলি ভেঙে আমরা দেখতাম যে তাদের সিম্পলেস্ট ফরম্যাট, যেটাকে আমরা জানি অ্যামাইনো অ্যাসিড নামে, তাতে কনভার্ট হয়ে যেত, রাইট? এটা খেয়াল রাখতে হবে। গলগি বডি, এটা তোমরা জানো গলগি বডির কাজ কি? গলগি বডির কাজ হচ্ছে সেলের সিক্রেশনে হেল্প করছে, তাই না? প্রোটিন সর্টিং এ হেল্প করছে, মনে রাখতে হবে প্রোটিন সর্টিং, ঠিক আছে? প্রোটিনের ডিরেকশন ঠিক করে দিচ্ছে, সেই কারণে কিন্তু এটাকে আমরা ট্রাফিক পুলিশ অফ সেল, বা কিন্তু এটাকে আমরা পোস্টম্যান অফ সেলও বলতে পারি, তাই না? ট্রাফিক পুলিশ বা পোস্টম্যান অফ সেলও বলতে পারি। এই সব কটা জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন করে, মনে রাখবে পোস্টম্যান অফ সেল, ওকে? পোস্টম্যান অফ সেল খেয়াল রাখবে, এগুলো যেন খেয়াল থাকে তোমাদের। আর সিক্রেশন, ঠিক আছে, সেলের সিক্রেশন খেয়াল রাখতে হবে, ওকে? নিউক্লিওলাস, এটা মনে রাখবে, এটা কি কাজ করছে না, আরএনএ সিনথেসিসে হেল্প করছে। এটা নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট থাকছে যে স্ফেরিক্যাল যে শেপ, যে পোর্শনটা, এই ধরো সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে এরকম একটা স্ফেরিক্যাল ম্যাটার থাকছে, রাইট? সেগুলোকে আমরা কি বলছি, নিউক্লিওলাস, তাই তো? নিউক্লিওলাসের কাজ কি? সেটার কাজ হচ্ছে আরএনএ সিনথেসিসে এটা হেল্পফুল হচ্ছে, ঠিক আছে? মাইক্রোটিবিউলস, এটা মনে রাখবে, মাইক্রোটিবিউল যেগুলো রয়েছে সেগুলো কোন প্রোটিন নির্মিত, মনে রাখতে হবে টিউবিউলিন প্রোটিন নির্মিত। এখান থেকে কোয়েশ্চেন আসে, টিউবিউলিন প্রোটিন নির্মিত, খেয়াল রাখবে এগুলো, ঠিক আছে? এর ইনগ্রেডিয়েন্ট হিসেবে এগুলো প্রেজেন্ট রয়েছে। এরপরে নেক্সট লাস্ট কোয়েশ্চেন আজকে, দেখো কি বলছে, স্যাপ্রোফাইটস আর অর্গানিজমস হুইচ ডিপেন্ড ফর ফুড অন, আমরা দেখবো এটা কি হচ্ছে, স্যাপ্রোফাইট যেগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো ধরো সেই সমস্ত অর্গানিজম বা উদ্ভিদ দেহ যেগুলো আমরা দেখবো যে ফুড ম্যাটার, মানে ফুডের জন্য কার উপর নির্ভরশীল হবে এরা, না স্যাপ্রোফাইট গুলো কিন্তু মনে রাখতে হবে। আমরা কিন্তু এটা খেয়াল রাখবো, এরা কি করছে না, এরা কিন্তু আমরা দেখবো যে ধরো লিভিং প্ল্যান্ট নাকি লিভিং অ্যানিমাল, ডেড অর ডিকেইং ম্যাটেরিয়াল নাকি ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ডের কার উপর নির্ভরশীল হবে, তাই না? ফুডের পারপাসে আমরা দেখবো। ফাইট মানে কি? ফাইট মানে জানবে যে কোনো কিছু লাস্টে, ফাইট মানে জানবে হচ্ছে উদ্ভিদ, তাই না? প্ল্যান্ট, রাইট? প্ল্যান্ট রিগার্ডিং প্ল্যান্ট। আর স্যাপ্রো মানে জানবো আমরা হচ্ছে ডেড বা ডিকেইং পার্ট থেকে এরা নিউট্রিয়েন্ট কালেক্ট করছে, তাই না? এটা খেয়াল রাখতে হবে। সো কালেক্ট ফুড বা নিউট্রিয়েন্ট, ঠিক আছে, ফ্রম ডেড বডি পার্ট, রাইট? ডেড বডি পার্ট, খেয়াল রাখতে হবে এটা তোমাদের, ঠিক আছে? এক্সাম্পল কি হবে? এক্সাম্পল গুলো মেইনলি তো আসে, এক্সাম্পল কি হবে? এক্সাম্পল যেমন ধরো আমরা বলতে পারি অ্যাগারিকাস গুলো হতে পারে, রাইট? খেয়াল রাখবো, রাইট? খেয়াল রাখবে এটা, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি থাকলো, ভালো থেকো সবাই, গুড নাইট সকলকে। আমার সেশনগুলো কিন্তু 7:30 থেকে অনওয়ার্ডস থাকে, তোমরা চেষ্টা করো এবার থেকে অ্যাটেন্ড করার, ওকে? ভালো থেকো সবাই, থ্যাংক ইউ ক্লাসে থাকার জন্য।